তুই চুপ কর। তোকে এখানে কথা বলতে কে বলেছে? আইরিন তো ভুল কিছু বলেনি। আমি আপাকে প্রথম দিন থেকেই বলেছিলাম মেয়েটাকে এত লাই দিও না। সে তো আমার কথা শোনেইনি, সাথে ভাইজান ওই বস্তির মেয়েকে নিচের মেয়ে বানিয়ে ফেলেছিলেন। আরে বাবা, মানুষের একটা বংশকর্মেরও ব্যাপার আছে। এমন নচ্ছার মেয়ে মানুষের ঘরের বউ মানে নিজের মাথায় কালো কাপড় বাঁধা, যার মধ্যে আচার ব্যবহারের বালাই নেই, না আছে ভদ্রতা, সভ্যতা। এসব চোর কি কখনো ঘরের লক্ষ্মী হয়? তুষির চোখ খিচে নিল, ঢোক গেল সাথে। গলার ভিতর কিছু একটা দলা পাখি ঘুরছে, ফুটন্ত লাভার মতো তপ্ত তার আজ। কেমন অসহ্যকর অনুভূতি এটা। আচ্ছা, ও তো ছোটবেলা থেকেই মানুষের কটু কথা শুনে বড় হয়েছে, কত মানুষের মারধর খেয়েছে, কখনো তো এমন কষ্ট হয়নি। ভেতরটা ছিঁড়ে নেবার মতো এই বিচ্ছি অনুভব একদমই নতুন। এমন ছটফট লাগছে কেন হঠাৎ? সদ্য জবাই করা পশুর মাটিতে লুটিয়ে পড়ে যেমন করে তেমন লাগছে নিজেকে। অনেক দু চোখে মায়ের শ্রাবণ, নিরস চোখে তুলসীর পানে চেয়ে রইল সে। বোকা মেয়েটা এত বড় একটা ভুল কি না করলেই পারতো না? এখন ওকে কী করে বাঁচাবে সে? এত তো খারাপ কথার তীর থেকে কিভাবে উদ্ধার করবে? ধীরে সুস্থে মুখ খুলল সে, বলো। আচ্ছা দিতন, তুমি তো বলেছিলে ইহার বংশের প্রথম নাতির বউয়ের জন্য রাখা। সেই হিসেব করলে ভাই এখন বড় ছেলে, আর তুষি এখনও ভাইয়ের বর্তমান স্ত্রী। তাহলে হার তো ওরই পাওয়ার কথা। ওর হার ও নিয়েছে, ব্যাস। সেটাকে চলে না বলে সাধারণভাবে দেখতে পারছো না কেন তোমরা? কি বলছো তুমি দাদু ভাই? একটা হার সম্মানের সাথে অর্জন করে নেওয়া আর চুরি করে বিছানার নিচে লুকিয়ে রাখা কি এক হলো? হ্যাঁ, হিসেব করলে হার ওর প্রাপ্য হতো, কিন্তু সেটা তখনই যখন ওদের সম্পর্ক আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো সহজ হবে। এভাবে আমার ঘরে লুকিয়ে ঢুকে বাক্স হাতিয়ে গহনা নিয়ে আশাকে তুমি সাপোর্ট করছো দাদু ভাই? তোমার থেকে তো এসব আশা করিনি আমি। অনফোঁস করে শ্বাস পেল। সে নিজের থেকে এসব আশা করে না, এমন অযৌক্তিক বোকা বোকা কথা। কিন্তু কি করবে? এই মুহূর্তে ও নিজেকে কেমন উপায়হীন লাগছে, কাউকে বোঝাতে পারবে কখনো? তো সে হাস্যোজ্জ্বল মুখখানায় এই নিভন্ত প্রদীপে নাই দশা সহ্য হচ্ছে না অয়নের। জিভে ঠোঁট চুবিয়ে কথা খুঁজল অয়ন, বলো ফের। দিদুন তুষির বয়স কম, ও এখনও জগতের ভালো মন্দ ঠিক করে বোঝে না। এত বছর ধরেও একটা পেশায় ছিল, হোক সেটা চুরি বা অন্য কিছু। মাত্র 1-2 মাস আমাদের বাড়িতে থেকেই তো আর সে অভ্যাসের বদল হয়ে যাবে না। হয়তো ভুল করে লোভের বশে গয়না সরিয়ে ফেলে। অমনি প্রতিবাদ করে উঠল তুষি। না, আমি গয়না নিইনি। আপনারা কেন বিশ্বাস করছেন না বলুন তো? আমি সত্যি কিছুই জানি না। অয়নের কণ্ঠ কোমল। তুষি রিল্যাক্স, আমি কথা বলছি তো। দেখো, আমার বাড়ির লোক কেউ খারাপ নয়, তারা অত্যন্ত ভালো মানুষ। তুমি ভুলটা স্বীকার করে ক্ষমা চাও, সবাই ঠিক ক্ষমা করে দিবে। ইউষা সবেকে মাথা ঝাঁকালো, তারও একই কথা, অথচ তুষি তীর কণ্ঠে বলল, কিসের ভুল? স্বীকার করার প্রশ্নই আসছে কেন? যে কাজ আমি করিনি তার জন্য কেন ক্ষমা চাইবো আমি? রেহনুমা তাজ্জব কণ্ঠে বলেন, দেখেছিস চোরের মায়ের কত বড় গলা? দেখেছিস অয়ন? এবার দেখ ভালো করে। আমি নিজে ওর বিছানা থেকে এটা বের করলাম, আর ও নাকি চুরি করেনি। অনেক হয়েছে, আমি বুঝে গেছি এই মেয়ে স্বীকার করবে না। আচ্ছা ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? আপনিও অন্তত এই মেয়েকে কিছু বলুন, নাকি এখনও আপনার এর থেকে দরদ কমেনি? জগৎ যেমন বসেছিলেন তেমনই বসে রইলেন। তুষি এবার নড়চড়ে উঠল। জীবনের প্রথম একটা মানুষকে ও বাবা ডেকেছে, তার মুখ থেকে মায়ের মতোই আদরের সম্বোধন শুনেছি। সেই মানুষ ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্বয়ং স্রষ্টা জানেন। মুহূর্তে উঠে ভদ্রলোকের কাছে ছুটে গেল তুষি, হুড়মুড়িয়ে বসলো পায়ের কাছে, কণ্ঠে ব্যাকুলতা। বাবা বিশ্বাস করুন, আপনি অন্তত বিশ্বাস করুন আমায়। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কিচ্ছু করিনি, সত্যি। শকত মাথা তুললেন না, তুষির হাতটাও ওনার উরুর উপর ছিল। নিঃশব্দে সেটা হটিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন তিনি। মেয়েটা স্তব্ধ হলো আরেকবার। ভদ্রলোক বোঝা স্বরে বলেন, আমি বারবার আমার ভালোবাসার ভুল পাত্রে দান করে এসেছি, তুই সেই আরেকবার প্রমাণ করে দিলি। তুষি, তোকে আমি মেয়ের জায়গা দিয়েছিলাম, স্নেহ করেছিলাম, মা ডেকেছিলাম, কিন্তু তুই একটা গয়নার জন্য আমাদের সবার আবেগ ভালোবাসাকে এত নিচে নামিয়ে ফেললি। তুষি, স্তম্ভিতে নাই আওয়াল। বাবা, ডাকিস না, ডাকিস না, এসব নামে আর ডাকিস না আমাকে। আমার মেয়ে আর যাই হোক চোর হবে না। তুষির ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। পাঁজর খুবলে নেওয়ার মতো টান পড়ল বুকে।
শুকনো চোখে ফ্যাল করে চেয়ে রইল মেয়েটা। চোর, তুষি, পকেটমার তুষি, এসব ডাক তো ওর কাছে ডাল ভাতের মতো। তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? কেন এসব কথা মেনে নিতে পারছে না তুষি বিধ্বস্ত চেহারে দেখে খারাপ লাগলো ইউষার। মায়ের ভয় দূরে ঠেলে এসে কাঁধে হাত রাখলো ওর। অবসন্ন চোখ তুলে চাইল তুষি ইউষাকে দেখে ধরফড়িয়ে দাঁড়ালো, আবার গড়গড়িয়ে বলল, ইউসা, তুমি অন্তত আমায় বিশ্বাস করো। কেউ কেন আমার কথা শুনছো না বলো? আমি সত্যি হারটা নিইনি। আমি ইউষা বাম হাত তুলে গাল ছুলো ওর, হাসার চেষ্টা করে বলল, অপরাধ করলে সেটা স্বীকার করতে হয় তুষি, তাতে কেউ ছোট হয়ে যায় না। তুমি স্বীকার করে নাও, দেখবে সব আবার আগের মতো হয়ে যাবে। তুষি মর্মাহত নিভন্ত স্বরে বলল। তুমিও? তারপর ইউষার মুঠো থেকে হাতটা ছাড়িয়ে নিল সে। সবার মুখের দিকে ঘুরে ঘুরে দেখল এক পল। প্রত্যেকের চোখে অবিশ্বাস, কারোর চোখে ঘৃণা, এমনকি মিন্তুর মতো একটা বাচ্চা ছেলেও কেমন অদ্ভুত নয়নে দেখছে। চোখাচোখি হতেই মাথা নুয়ে নিল সেও। অথচ কিছুদিন আগে কেমন কাছে ছুটে এসে হাত বাড়িয়ে দিয়েছিল, কত অমায়িক হেসে বলেছিল, আপু এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তুষি আরেক দফা আহত হলো, বক্ষপট বেদনার নিঃশেষ। রেনুমা অধৈর্য চিত্রে বলেন, আপা, ভাইজান, আজকে আমি একটা কথা বলে দিচ্ছি। স্বার্থ এসে কি করবে আমি জানি না, তবে এই চোর মেয়ে এ বাড়িতে থাকলে আমি কিন্তু আর এক মুহূর্ত থাকবো না বলে দিলাম। এসব অপয়া অলক্ষী মেয়ে মানুষ সংসার থেকে যত দ্রুত বিদায় করা যায় তত ভালো। এই মেয়ে আমাদের কপালে কালো ছায়া হয়ে এসেছে। তোমাদের এত ভালোবাসা আহ্লাদের পরেও যে চুরি করতে পারে সে সব পারবে। আজ গয়না সরিয়েছে, কাল টাকা পয়সা সরাবে, আস্তে আস্তে রাস্তার ফকির বানিয়ে ছাড়বে আমাদের। আইরিন সুর মিলিয়ে বলল, ঠিক তাই, ভাইয়া আসুক, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলবো। তুষির অন্তপট দ্বিখণ্ডিত। মানুষের কথাও এত বিষ, এত যন্ত্রণা থাকে। এর ঘাও তো শখানেক ছুরির কোপের চেয়েও ধারালো। মেয়েটা কাঁপতে কাঁপতে পেছনে সরে যায়, দুর্বলে নেয় পিঠটা হেলে পড়ে দেওয়ালে। দৃষ্টি শুভ্র শোনো, অথচ তার কানে কানে শোক, দুঃখ আর দুর্বলতা। এতটা নিরুপায় নিজেকে ওর কোনোদিন লাগেনি। এখন কিভাবে প্রমাণ করবে এসব? কিভাবে বোঝাবে সবাইকে? চুরি করতে গিয়ে পুলিশের ধাওয়া তুষি বহুবার খেয়েছে, কত মানুষের গালি শুনেছে অকথ্য ভাষায়। কখনো এমন করে বুক ছিন্ন ভিন্ন হয়নি, কখনো গলার ভেতর সুনামি আসতে চায়নি। তাহলে আজ এমন কেন হচ্ছে? আল্লাহ, এই যন্ত্রণা আসলে কিসের? মেয়েটা দেওয়াল ঘেঁষে ধপ করে বসে পড়ল মেঝেতে। অনেক এগোতে নিয়েও থামলো, ব্যর্থ শ্বাস চালো ঠোঁট ফুটিয়ে। তুষি বিড়বিড় করে বলল, আমি চুরি করিনি, কিছুই করিনি, আমি কিচ্ছু না। ইউষা ওড়না তুলে ভেজা চোখ মুছল। আইরিন ভেঙচি কেটে বলল, নাটক। জয়নব অতিষ্ঠ গলায় বলেন, আমার আর এসব ভালো লাগছে না বড় বৌমা, আমাকে ঘরে দিয়ে এসো। আমি আর নিতে পারবো না এসব, তোমরা যা করার করো, আমি এখানে আর এক দণ্ডও থাকতে চাই না। আইরিন বলল, কেন নানু, ঘরে কেন যাবে? ভাইয়া সেই চোরের কি করে দেখবো না? তোমার হার তুমি না থাকলে চলে? অন্যটা তো তোমার সাথেই হয়েছে। আজ আসুক ভাইয়া একবার, এমন শাস্তি দেবে চোরটা হারে হারে বুঝবে পুলিশের বাড়িতে হাত সাফাইয়ের মজা খেয়ে। তুষি উদাস চোখে মেঝের দিকে চেয়ে রইল, একই রকম বিড়বিড় করলো। আমি চুরি করিনি, কিছু করিনি, আমি কিছু জানি না। ঠিক সেই সময় তার বাঁ পাশে এক জোড়া বুট পরা পা এসে দাঁড়ালো, বক্ষপটে নিদারুণ উত্তলতায়। তুষির বোধগম্য হলো তার প্রিয় কেউ এসেছে। হাওয়ায় ছুটে আসা পুরুষালী সুঘ্রাণ পেতেই নিষ্প্রভ চোখ তুলে চাইল সে। ইউনিফর্ম গায়ে জন ইয়াসিকে দেখে নিরুত্তাপ তরুণী নিস্তেজ হলো আরও। এবার কি ঘটবে তুষি জানে, বাকি সবার মতো ইয়াসিরও ভুল বুঝবে ওকে। অবশ্য বুঝবে নাই বা কেন, উঠতে বসতে প্রতি কথায় কথায় যে ওকে কখনো চোর ছাড়া সম্বোধন করেনি। তার কাছে এসব ভরসা আস্থা কিছু আশা করা যায়? যে ইউষা সারাক্ষণ ছায়ের মতো ওর পাশে রইল, যে তনিমা এমন মায়ের মতো আদর করলো ওকে, তার সবাই তো মুখ ঘুরিয়ে রেখেছে, সেখানে ইয়াসির ওকে বুঝবে এমন প্রত্যাশা করাও বোকামি। নিষ্ঠুর সত্যি হলো, এত বড় পৃথিবীতে তুষিকে বিশ্বাস করার কেউ নেই। গরিবদের কেউ কখনো বিশ্বাস করে? মেয়েটাকে এমন এলোমেলো বসে থাকতে দেখে ভুরু গোছালো ইয়াসির। বাকিদের থমথমে বিরস মুখগুলো দেখলো একবার। রেনুমা ফোন করে বলেছিলেন, তাড়াতাড়ি বাসায় আয়, খুব জরুরি। কেন?
কি সেসব কিছু বলেনি। অস্থির চিত্রে সারা পথ পাড়ি শেষে মাত্রই পৌঁছালো সে। অ্যাসির এবার মাথা নত তুষির দিকে চাইল। এভাবে বসে আছে কেন মেয়েটা? তারপর নজর পড়ল ইউষার টলমলো চোখ। কৌতূহল গাঢ় হলো এবার। প্রশ্ন ছুড়ল তৎক্ষণাৎ। কি হচ্ছে এখানে? তনিমা ফোঁস করে শ্বাস ফেলেন। চেয়ারে অমাবস্যা ঠেলে টাটু করলেন না, তবে শকত চুপ। কিন্তু আইরিন মুখ খুলল সবেগে। এই মেয়েটা নানুর সীতাহার চুরি করেছে ভাইয়া। ওর ঘর থেকে সেই হার ছোট মামি বের করেছে। কি ছোট মামি বলো? রেনুমা সজোরে মাথা নাড়লেন। হ্যাঁ। ইয়াসির হতবাক বিস্মিত। আকাশ থেকে মাটিতে পড়ার মতো করে চাইল তুষির পানে। মেয়েটার খোলা চুল এলোমেলো, পিঠসহ মুখখানো ঢেকে গেছে তাতে। প্রচণ্ড রাগে ইয়াসিরের রক্ত টকবগিয়ে উঠল। এত কিছুর পরও মেয়েটা শুধরালো না। জয়নব বললেন, দাদু ভাই, ওকে এই বাড়িতে তুমি এনেছিলে। আশায় ছিলাম একদিন তোমাদের মিলমিশ হবে। সেই মোতাবেক আমি বড় বৌমা দুজনেই যথেষ্ট স্নেহ করেছি ওকে। কিন্তু তুমিই বলো, ও যে কাজটা করলো এটা কি ঠিক হয়েছে? শত হলেও তোমাদের বিয়েটা মিথ্যে নয়। বাড়ির বউ হয়েই বাড়ির গয়না চুরি করলো। এত কিছুর পরে কি আমি কখনো মেয়েটাকে আমার নাত বউ হিসেবে মেনে নিতে পারবো? রেনুমা বলেন, স্বার্থ, তোকে আমি আগেই বলেছিলাম মেয়ে ভালো নয়, তাও ওকে এনে শিক্ষা দেওয়ার নাম করে বাড়িতে রেখে দিলি। কিন্তু কি হলো? স্কুলে ভর্তি করালি, পড়াশোনাও করাচ্ছিস। এসব কেমন শিক্ষা? আর কি লাভ হলো এতে? এসব মেয়েরা কি ভালো কিছু শেখার যোগ্য নাকি? জন্ম থেকে তৈরি হওয়া চোর ছ্যাঁচড়া কি কখনো ভালো হতে পারে? দেখ বাবা, তোর সম্মানে আমরা এখনও ওকে কিছু করিনি। দয়া করে এবার একে বিদায় কর। অনেক শিক্ষা দিয়েছিস, আর না, এই অশান্তি থেকে এবার মুক্তি দিয়ে আমাদের। বুকের সাথে দুহাত ভাঁজ করে বিজয়ী হাসল আইরিন। তার ভেতরটা উত্তেজনায় চৌচির। তুষি বিদয় হোক, শুধু একবার বিদায় হোক। অথচ ইউষা ফুঁপিয়ে উঠল। চোখের থই থই জলটা বের এলো তুষিকে বের করে দেওয়ার কথা শুনে। কিন্তু কি করবে ও? ওর কথা তো কেউ শুনবে না। তখনই বিরোধাভাস করে উঠল অয়ন। ছোট মা, এভাবে কেন বলছো? ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে বাড়ি থেকে বের করে দিতে হবে? রেনুমা অবাক চোখে বললেন, তুই এখনও ওর হয়ে কথা বলছিস অয়ন? হ্যাঁ বলছি, কারণ ভুল মানুষ মাত্রই হয়। তুষিও একটা ভুল করে ফেলেছে। ও যে পরিবেশে মানুষ হয়েছে সেখান থেকে এসে এসব দামি দামি জিনিস দেখলে এরকম একটু আড্ডু এলোমেলো যে কেউ হয়ে যাবে। তাই বলে বাড়ি থেকে বের করার তো কোনো কারণ দেখছি না। এই একটা অপরাধের জন্যে ওর ভালোটা কেন ভুলে যাচ্ছ সবাই? বাবা যে আজ এখানে সুস্থভাবে বসে আছেন, এর জন্য তুষির অবদান কিন্তু কিছু কম নেই। এসবের জন্য হলেও ওকে একটা সুযোগ অন্তত দিতে পারি আমরা। সুযোগ দিয়ে কি হবে ভাইয়া? ও শুধরে যাবে। কুকুর লেজ কখনো সোজা হয় শুনেছ? ও চোর ছিল, চোরেই থাকবে। এসব থার্ড ক্লাসের উপর এত আবেগ টাবেগ দেখিও না। ছোট মামি যা বলেছেন তাই করা উচিত, তাই না ভাইয়া? শেষটুকু ইয়াসির দিকে চেয়ে বলল সে। বুঝতে চাইল ওর অভিব্যক্তি। সে মানুষ থম মেরে দাঁড়িয়ে, দুর্বদ্ধ চেয়ারে ললাটে নীলশিরা ফুসছে, বক্ষপটে জলশ্বাস। রাক্ষোভের পুরোটা তুষির ওপর ঠিকরে দিতে মেয়েটার কোনোই টান মেরে দাঁড় করালো ইয়াসির। আতঙ্কে থরথর করে উঠল তুষি। ইয়াসির ক্রুদ্ধ, ক্ষুব্ধতাই কিছু বলতে যাবে, নজর পড়ল তুষির দুটো কাতর চোখে। অপমান আর কষ্টের ছুরিকাতে প্রভূততা সিক্ত স্বরে সে একই কথা মৃদু শব্দে আড়ল। আমি চুরি করিনি। ইয়াসির থমকায়, নিভে যায় তার তপ্ত চোখ। ফেপে থাকা কপালে দুটো ভাঁজ বসে অচিরে। তুষি ফের ভেজা গলায় বলল, আমি জানি না গয়না আমার ঘরে কি করে এলো। আমি সত্যিই চুরি করিনি স্যার। ওপাশ থেকে তেতে উঠলেন রেহনুমা। নাটক বন্ধ করো মেয়ে, না হলে তোমাকে যে আমি কি করব নিজেই জানি না। তোমার বিছানা নিচ থেকে গয়না আমি নিজে বের করলাম, আর তুমি বলছো চুরি করনি? তুমি চুরি না করলে কি আমরা গিয়ে তোমার ঘরে গয়না রেখে দিয়ে এসেছি? আইরিন কটমুটি বলল, মনে হয় আমার একটা থাপ্পড়ে ওর শিক্ষা হয়নি, আর একটা খেতে চাইছে। ইয়াসির ফিরে চাইল তড়িৎ, চোখ ছোট করে বলল, তুমি ওর গায়ে হাত তুলেছ? আইরিনের কথাই তেজ। তো কি করব? আপনি জানেন ও আমাকে কি বলেছে? বলেছে যদি ওর ঘরে গয়না না পাওয়া যায় তাহলে নাকি মেরে আমার মুখ থেতলে দেবে। ওর কত বড় সাহস ভাবতে পারছেন? বস্তির একটা কিট, ও নাকি আমাকে মারার কথা বলে আমাকে। ইয়াসির ঠান্ডা চোখে চেয়ে রইল 2 সেকেন্ড, তারপর ফিরল তুষির দিকে। করুণ চেহারায় মাথা নুইয়ে নিল মেয়েটা। আচমকা শক্ত করে ধরা পেল কনুইটা ছেড়ে দিল ইয়াসির। তুতনিতে হাত ঘষল বিক্ষিপ্তভাবে।
আইরিনে ধৈর্য হারিয়ে যাচ্ছে। ইয়াসি চুপ কেন, উতলা হয়ে বলল, ভাইয়া, আপনি আর কি শোনার অপেক্ষা করছেন? সব তো আপনার সামনে পরিষ্কার হয়ে গেল। তাহলে এখন এই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বের করে দিন না। হিমশীতল নয়ন ঘুচিয়ে চাইল ইয়াসি, চোখের তীক্ষ্ণ ভাষায় পোক্ত চিবুক। উত্তর ছিল সুস্থির। তুষি চুরি করেনি। তুরন্ত মাথা তুলল তুষি, অবিশ্বাস তার দৃষ্টিতে। মুখাপে বিস্ময়, ঠোঁটজোড়া আপনা আপনি দু প্রান্তে গিয়ে বসল। মুখ্যতাই কেমন চাপিয়ে এলো, কান ঠিক শুনল ও। ইয়াসির ওকে বিশ্বাস করেছে, সত্যি করেছে। হুট করে মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে ওই পাওয়ার ভেতর খুশির চেয়েও বিস্ময় থাকে বেশি। তুষিরও বোধহয় তাই হলো। ইয়াসিরের ওই এক ঘোষণায় বিহ্বলতায় পাথর হলো মেয়েটা। স্নিগ্ধ সিক্ত মুখখানায় জড়বুদ্ধি তার লম্বা একটা ছাপ ফেল স্পষ্ট। মোর বনে গেল মানুষটার পানে চেয়ে রইল তুষি। এসব কি সত্যি না স্বপ্ন? ইয়াসির ওকে বিশ্বাস করেছে, যার সাথে ওর কোনো হৃদ্যতা নেই, না আছে বিশ্বাস অবিশ্বাসের দায়ভার। সেই মানুষ এক ঝলকে কী করে বুঝে গেল সত্যিটা, কী করে মেনে নিল ও চুরি করেনি? তুষির মতোই আশ্চর্য বাড়ির বাকিরাও প্রত্যেকেই হতবুদ্ধি বনে এক পল মুখ দেখলেন নিজেদের। রেহনুমা বললেন, করেনি মানে? তুই কি বলতে চাইছিস? ইয়াসি সোজা সাপটা বলল। যেটা বললাম, যেটা শুনলে সেটাই। রেহনুমা ফের কিছু বলবেন, হাত তুলে থামালো সে। দৃঢ় স্বরে বলল, সব কথা পরে হবে, আগে আমি জানতে চাই আইরিন তুষির গায়ে হাত তুলেছে কেন? উত্তরটা জয়নব দিলেন। তো কি করবে বলো দাদু ভাই? এই মেয়ে বয়সে ছোট হয়েও আইরিনকে মারার কথা বলে, তাও আবার এমন একটা কাজ করার পরেও। অন্যায় করলে শাস্তি দেবে না? ইয়াসিরের চোল কাঠিন্যের মাত্রা ছাড়লো এবার। পৃথিবীর সবটুকু প্রতাপ কণ্ঠে ঢেলে বলল, না, তুষি আমার স্ত্রী। আমার স্ত্রীকে যা বলতে হয়, যা করতে হয় আমি করব, আমি বলবো। আইরিন ওর গায়ে হাত তুললো কোন সাহসে? এই কথাও কোনো কথা হয়তো ছিল না, ছিল বসে ঘরের বাতাসটাকেও থমকে দাও মুহূর্ত। পুরন্ত ঠোঁটচড়া তুষি হা করে ফেল। অবিশ্বাসের তরি রক্ত জবানেই অষ্টপট কেঁপে উঠল অল্প। বিদীর্ণ মরুকে ছাপে এক সুপ্ত আছে ঘূর্ণিঝড় মাথা তুলল বুকে। নিতম্ভ দৃষ্টিতে এক করে চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এমন করে তো তুষির পাশে কেউ কখনো দাঁড়ায়নি, কেউ ভরসা দেয়নি ওকে, কেউ ওর হয়ে কোনোদিন কথা বলেনি। আচমকা মনে হলো ও কি কোট চলছে। টলমলো করতে করতে আস্তে ধীরে ঝাপসা হচ্ছে ইয়াসিরের ফর্সা মুখ। তুষি চট করে চোখে হাত দিল, কানিশ করিয়ে দুফোঁটা নোনতা জল কপালে এসে পড়েছে। মেয়েটা হতবাক হয়, বুঝতে শেখার পর এই প্রথমবার চোখে পানি এলো ওর। আশ্চর্য, এতক্ষণ এতগুলো মানুষকে জানাই তা বলেছে। ওর কষ্ট হলো, চোখে তো জল আসেনি। তুষি তো কখনো কাঁদে না, ও শক্ত দুর্বল। তাহলে আজ ওর কী হলো? ইয়াসিরের স্ত্রী বলাতে কি এমন ছিল যে চোখ ভরে এসেছে? মেয়েটার ঘোর ভাঙল আইরিনের আওয়াজে। বিস্ময়বহ হয়ে বলছে, ভাইয়া, আপনার কি মাথা ঠিক আছে? আপনি এই চোর মেয়েকে এখনো নিজের স্ত্রী বলছেন? ইয়াসিরের স্বর তরঙ্গের ন্যায় স্থির। জবাব দিল ভনিতাহীন, তোমার কানে কোনো সমস্যা আছে? শুনতে পাওনি কি বললাম? তুষি চুরি করেনি, ও চোর নয়। জনক ব্যর্থ শ্বাস ছাড়লেন, বলেন, দাদু ভাই, আমরা নিজের চোখে দেখছি ছোট বৌমা ওর ঘর থেকেই হার পেয়েছে। সব সময় চোখের দেখা সত্যি হয় না। আমরা এমন অনেক কিছু দেখি যা ঘটেনি, আবার এমন অনেক কিছু দেখি না যা ঘটেছিল। অন্তত এসবের অভিজ্ঞতা আমার থেকে তোমাদের বেশি হওয়ার কথা নয়। আইরিন তেলে বেগুনে জ্বলে উঠল এবার। এটা কি নাটক হচ্ছে নাকি? যেখানে ওর বেচারার নিচে থেকে মামি নিজ হাতে হাতটা বের করে আনলেন, সেখানে আপনি এসে দুম করে বলে দিয়েছেন ও চুরি করেনি। আপনি তো বাড়িতে ছিলেনই না ভাইয়া। আমরা ছিলাম, আমরা দেখেছি। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? তাহলে তো ছোট মামাকেও আপনি বিশ্বাস করছেন না ভাইয়া? রেহনুমা মুখ কালো করে বলেন, তুই সত্যিই আমাকে অবিশ্বাস করছিস স্বার্থ? বেশ কর, কিন্তু তোর মা, তোর ভাইজান, এরা সবাই তো এখানেই ছিল। এদের অন্তত জিজ্ঞেস করে দেখ আমরা মিথ্যে বলছি কি না। আমার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার নেই ছোট মা। আমি যখন বললাম তুষি চোর নয়, তখন ওকে চোর বানাবে কার ক্ষমতা? শওকত ত্যক্ত বিরক্ত হলেন, ক্লান্ত কণ্ঠে বললেন, তনিমা, আমি ঘরে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এইসব। ভদ্রলোক উঠতে নিলে বাদ সাধল ইয়াসির। কড়া কণ্ঠে বলল, না। থামলেন শওকত, প্রশ্ন ছুড়লেন সহসা। না মানে? ইয়াসির কাঁধ উচালো। না মানে না। এতক্ষণ তো আপনি এখানেই ছিলেন,
সব কথা যখন আপনার সামনেই হয়েছে, তুষির উপর চোরের দায়ও যখন আপনার সামনেই পড়েছে, তখন বাকিটাও আপনার সামনেই হবে। বসুন। শওকত তাজ্জব চোখে বলেন। বসুন। তুমি কি আমাকে আদেশ করছো? কাঠখোট্টা উত্তর দিল সে। না, তবে অনুরোধও করছি না। একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলে যেভাবে কথা বলে সেভাবেই বলছি, না হলে আপনার সাথে কথা বলার রুচি তো আমার কোনোদিনই ছিল না। শওকত চেঁচিয়ে উঠলেন। স্বার্থ, তনিমা মৃদু কণ্ঠে বললেন। স্বার্থ, তোর বাবা অসুস্থ। ইয়াসির আরেক দিক চেয়ে ঠোঁট ফুলে শ্বাস পেল, কণ্ঠস্বর নরম হলো একটু। ওনাকে বসতে বলো মা, কিছু কথা বাকি এখনো। তনিমা স্বামীর দিকে চাইলেন, মাথা নেড়ে অনুনয়ে বোঝালেন বসতে। হার মেনে শওকত বসলেন, কিন্তু সবেতে অতিথু লাগছে তার। একে তুষির থেকে এই অপ্রত্যাশিত আঘাত, অন্যদিকে আবার ইয়াসিরের কথার ঘা। একটা মানুষ আর কত নিতে পারে? ইয়াসির এসে সিঙ্গেল সোফাটায় পায়ের ওপর পা তুলে বসল, এক হাত হাতলে রেখে অন্য হাত কপালে ঘষতে ঘষতে শুধালো। হার কোথায় পেয়েছো ছোট মা? প্রত্যেকের প্রশ্নবিদ্ধ চাহনি তার গৌরমুখে আটকে রেনুমা সাথে সাথেই বলেন। তোষকের নিচে। আরিন লাফিয়ে বলল। এবার আপনিই বলুন, চুরি না করলে হারটা ওখানে কি করে গেল? হারের তো আর হাত পা নেই। ইয়াসি সেই প্রশ্নের জবাব দিল না, এমন ভান করলো যেন শুনতেই পায়নি। সোজাসুজি জয়নবকে বললেন। তুমি হঠাৎ তোমার হারের খোঁজ করছিলে কেন? আমি আইরিন গয়না দেখতে এসেছিল, ওকে দেখাতে গিয়েই খেয়াল পড়লো হারটা নেই। কিন্তু কেন দাদু ভাই? এবারের উত্তর দেয়নি ছেলেটা, ঘাড় বাঁকা করে আইরিনের দিকে চাইল সে। সূর্যকে বলল। এই সকালবেলা তোমার গয়না দেখতে ইচ্ছে হওয়ার কারণ? আইরিনের উত্তর তৈরি, ফটোফট বলল। কাল তো আম্মা আসছেন, এলেই আমাকে বাড়ি নিয়ে যাবে। এতদিন নানু কতবার ডেকেছিল গয়না দেখানোর জন্য, আমি যাইনি। তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখেই যাই, আবার কবে না কবে আসা হয়। কেন এখন বুঝি দেখতে যাওয়াটাও আমার দোষ হয়ে গেল? কি নানু, কিছু বলছো না যে? জয়নব বললেন। আহা দাদু ভাই, তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? অন মন দিয়ে ইয়াসিরের চেহারাটা দেখল, এখনো কবজিতে মাথা নুয়ে কপালে আঙ্গুল ডলছে সে। সন্দেহ হলো ওর, দু কদম এগিয়ে এসে বলল। কি হয়েছে বলো তো ভাইয়া, তুমি কি কোনো ক্লু? মাঝপথে হাত তুলল ইয়াসির। লেট মি ফিনিশ অয়ন। ছেলেটা থামলো। ইয়াসির প্রশ্ন ছিল দ্বিতীয় দফায়। যখন হারের খোঁজ পড়েছে তুষি কোথায় ছিল? তনিমা বললেন। এখানেই তোর বাবার জন্য চা পাঠিয়েছিলাম। রেনুমা খই হারালেন ধৈর্যের, রুক্ষ গলায় বলেন। এখন এসব শুনে কি হবে স্বার্থ? এ বাড়িতে কার এরকম হাত সাফাইয়ের অভ্যাস আছে আমাকে একটু বল। ও যে চোর সেটা তো মিথ্যে নয়, সবাই জানে এই কথা। তাহলে চোর চুরি করবে সেটাই স্বাভাবিক নয়? সেটাই কি স্বাভাবিক নয়? এখানে তোর এত তদন্তের কি আছে? ইয়াসিরের ঠোঁটে ফিচেল হাসি, বলল। সামান্য কটা প্রশ্নকে তুমি তদন্ত বলছো ছোট মা? যেখানে আমি নিশ্চিত হয়ে বলে দিলাম তুষি চোর নয়, চুরি করেনি, সেখানে তো তদন্তের কোনো প্রশ্নই আসছে না। তাই নাকি? তাও চুরি না করলে বিছানার নিচে, ও চুরি না করলে বিছানার নিচে হার কি করে গেল? কে রেখেছে বল আমায়, কে রেখেছে? ইয়াসির বুক টান টান করে বলল। আমি। একটা বড়সড় বোম যেন ঠিক বসের ঘরের মাঝ বরাবর ছুঁড়ে ফেল কেউ। বিস্ফোরণের বিকট শব্দটা নীরবে ছড়িয়ে পড়ল বাতাসে। ফের চমকে উঠল তুষি। শওকত বসা থেকে দাঁড়িয়ে গেলেন, তনিমার কণ্ঠে আর্তনাদ। কি বলছিস কি তুই? তুষি ঠোঁট নড়ল, জ্বরে নাই। আপনি রেখেছিলেন, কিন্তু কেন? ইয়াসিরের স্পষ্ট স্বীকারোক্তি। তোমাকে পরীক্ষা করতে দেখছিলাম চোর স্বভাব থেকে তুমি কতটা শুধরেছ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু এই সামান্য কারণ নিয়ে বাড়িতে এত হাঙ্গামা হবে সেটা কে জানতো? শওকত চোটে বলেন। সামান্য কারণ? এটাকে তোমার সামান্য কারণ মনে হচ্ছে? একটা ঘটনা কেন্দ্র করে মেয়েটাকে এতক্ষণ জানোই তাই বলেছি আমরা, সেখানে তুমি এত স্বাভাবিকভাবে এসব বলছো কেন? কোন মুখে? অনের মেজাজও বিগড়ে গেল, দাঁত মুখ খিচে চসূচক শব্দগুলো সে বলে ফেল রেগে মেগে। এটা তুমি ঠিক করনি ভাইয়া। বাড়ির সবাই, ইভেন আমিও ভেবে নিয়েছিলাম চুরিটা তুষি করেছে, অথচ যেখানে ও কিছু জানি না সেখানে এতটা অপমান কি ওর প্রাপ্য ছিল? ওকে পরীক্ষা করার নিশ্চয়ই আরও অন্য উপায় আছে। ইয়াসি চুপ করে রইল, তার ভাবমূর্তি এমন যেন গায়ে লাগছে না কিছু। রেনুমার চটপাট শেষ। এমন মারাত্মক একটা ভুল করে জিভে আর কথা নেই। কিছুক্ষণ বিহ্বল চেয়ে রইলেন তিনিও, থেমে থেমে ঠোঁট জোড়া নাড়লেন। তুই কি সত্যি বলছিস স্বার্থ? হারটা সত্যি তুই ওখানে রেখেছিলি? তার জবাবের আগে সবার মধ্যে হতে চেঁচিয়ে উঠল আইরিন। না, মিথ্যা কথা, ভাইয়া মিথ্যে বলছে মামি। ওই হার উনি রাখেননি।
ইয়াসির ওর দিকে ফিরল না, চোখের খাঁচে স্বচ্ছ এক কৌতুক নিয়ে ওপরে পাটা নাড়তে নাড়তে বলল, তাই নাকি? তা তোমাকে কে বললো? আমি জানি আপনি মিথ্যা বলছেন। ওই বস্তির মেয়েটাকে বাঁচাতে চাইছেন, তাই না? মিথ্যা বলে কেন লাভ হবে না ভাইয়া। তুষি চুরি করেছে, আর চুরির শাস্তি ওকে পেতেই হবে। আপনি না সৎ পুলিশ অফিসার বলেন নিজেকে, তাহলে এই চোরটাকে সাপোর্ট করছেন কেন? ইয়াসির ভুরু গোছালো। তুমি এত শিওর কি করে আইরিন? এজারটা নিভে গেল মেয়েটা। আচমকা উঠে দাঁড়ালো ইয়াসির। ওকে নিজের দিকে এগোতে দেখে একটু গুটিয়ে এলো আইরিন। ঠিক মুখোমুখি এসে থামলো ইয়াসির। খুব নম্রতার মাঝেও কেমন দগদগে করলো কণ্ঠস্বর। বলো আইরিন, তোমার এই আত্মবিশ্বাস, এই নিশ্চয়তার কারণ কি? কিভাবেই বা বুঝলে হার আমি রাখিনি? তুষি একবার আইরিনকে দেখছে, একবার ওকে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাকিদেরও একই দশা। ইয়াসিরের দুর্বদ্ধ মতিগতি ঠাউর করার জো নেই, কিন্তু আইরিন, ওর গলায় এত জোর কিসের? মেয়েটার কপালে ঘামের কণা জমেছে। হাত তুলে একবার নাক মুখের ফ্যাচফেচে ভাবটা মুছল। থেমে থেমে বলল, আমি জানি কে কেমন, তাই এত নিশ্চিত? তুষি চুরি না করলে এত শক্ত হয়ে আছে কি করে বলুন? অন্য কে হলে নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত, অথচ ওর চোখে এক ফোঁটাও পানি নেই। ইয়াসির ভুরু নাচালো। ব্যাস এইটুকু? এই এতটুকু কারণেই তুমি এত জোর দিয়ে বললে চুরি তুষি করেছে? আইরিনের সব গুলিয়ে যাচ্ছে। ইয়াসিরের চাহনি বাজ পাখির মতো, যেন তা শুধু তাকিয়ে পেটের নাড়ি প্যাচ খুলতে পারবে। আইরিন শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভেজালো একবার, বলল, দেখুন ভাইয়া, আমি জানি তুষির উপরে আপনার সিম্পাতি আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি ওর সব অন্যায়কে সাপোর্ট করবেন। আমি বলছি শুনুন, ওই হার তুষি নানুর ঘর থেকে নিয়েছে। ইয়াসিরের ফিচেল জ্বলন্ত চাহনিটা পাল্টে গেল আচমকা। তুষারের ন্যায় শীতল স্বরে বলল, আমি তো বললাম হার আমি রেখেছি। আইরিন এবারও মানল না, জবাব ছিল সহসা, না, আপনি রাখেননি, মিথ্যা বলছেন আপনি। আমি রেখেছি আইরিন। না, আপনি রাখেননি। আমি তো বললাম আপনি মিথ্যা বলছেন। ইয়াসিরের স্বর লঘু, ক্রমে আরও শক্ত হচ্ছে তা। আমি রেখেছি। আপনি রাখেননি। ইয়াসির চেঁচিয়ে উঠল হঠাৎই। হার আমি রেখেছি। আপনি রাখেননি। ইয়াসির চেঁচিয়ে উঠল হঠাৎই। আমি তো বললাম আমি রেখেছি। আইরিন মিয়ে গেল না, পাল্টা চেঁচিয়ে পড়ল, মিথ্যা কথা, আপনি রাখেননি, ওই হার আমি রেখেছি। ব্যাস, মরতে নিস্তব্ধ হয়ে গেল ঘরদোর। উপস্থিত প্রত্যেকে আকাশ পেটে মাটিতে আশ্রে পড়ল। একচট হতভম্বতায় দুলে উঠল তুষি, অথচ হেসে ফেল ইয়াসির। ঘাড় নেড়ে বলল, গুড, এটাই শুনতে চেয়েছিলাম। আইরিনের হুঁশ ফিরল, মাথায় এলো উত্তেজনায় মুখ ফসকে কি বলে বসেছে। রেনুমা স্তম্ভিত আওড়ালেন, আইরিন, এর মানে এসব তোমার কাজ? তার মানে তুমি সত্যি কিছু করনি? আইরিনের মুখ চোখ ফ্যাকাশে, আতঙ্কে কাঁপছে সারা শরীর। অগোছালো চিটে মেঝেতে চোখের পাতা এলোমেলো ফেলো সে। তখনই ইয়াসির ঝুঁকে এলো একটু, খসখসে শক্ত সরে বলল, কার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আইরিন। নিজেকে চালাক ভাবছিলে ভাবতে, কিন্তু বাকি সবাইকে বোকা ভেবেছ, এটাই তোমার সব থেকে বড় মূর্খামি হয়ে গেল। তারপর এক পেশে হাসল সে, কথার মাঝে পৈশাচিক আনন্দ। আমি চাইলে ফরেন্সিক ল্যাব থেকে লোক ডাকতে পারতাম। হাড়ের উপর আঙুলের ছাপ মেলালে আসল চোর বের হয়ে আসতো। কিন্তু কি জানো তো, অপরাধী নিজের মুখ থেকে স্বীকার করানোর মধ্যে যে আনন্দ, সেটা আর অন্য কিছুতে নেই। আইরিনের কপালের ঘাম গলায় গিয়ে নেমেছে, স্রোতের মতো কলকলে সেই বেগ। নিজের হয়ে সাফাই দেবে কি চিন্তায়, অস্থিরতায় শব্দ ভাণ্ডার শূন্যতার। আচমকা কোনোই টেনে ওকে নিজের দিকে ফেরালেন জয়নব। মেয়েটা ভালো করে চাইতেও পারল না। সপাটে এক চড় মারলেন গালে। রুগ্ন হাতের প্রহারেও আইরিন পড়তে নাই। ইয়াসিরের সামনে ছিল, অথচ ধরল না ওকে। আলগোছে সরে যেতেই সোজা রেহনুমার পায়ের উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল আইরিন। মিন্তু চোখ কপালে তুলে বলল, হোয়াট ইজ শর্ট? দাদুর হাতে এত জোর? ইবুসা বিড়বিড় করলো দাঁত পিষে, একদম ঠিক হয়েছে। বয়সে বড় না হলে আমিও একটা দিতাম। গাল চেপে হু হু করে কেঁদে উঠল আইরিন। জীবনে এই প্রথম মার খেল সে। রেনুমা দিকভ্রান্তের ন্যায় ওকে আঁকড়ে ধরে বললেন, এত বড় মেয়ের গায়ে হাত তুললেন আম্মা? জয়নব রাগে থরথর করে উঠলেন, তুমি চুপ করো, আমার ভাবতেও ঘেন্না করছে।
ও এই সৈয়দ বংশের নাতনি, সি সি, নিজের গয়না রেখে এসে নিজেই একটা নির্দোষ মেয়ের ওপর দোষ চাপিয়ে দিচ্ছিল। এত নিচে তুই কবে নেমেছিস আইরিন? এই শিক্ষা পেয়েছিস তোর বাবা মায়ের থেকে? বিদ্যার দাঁড়িয়ে থাকার শক্তি নড়পড়ে তনিমা ছুটে এসে আগলে ধরলেন ওনাকে। রেহনুমা বলেন, আম্মা আম্মা আপনি শান্ত হন, বাচ্চা মানুষ না বুঝে করে ফেলেছে হয়তো। আপনি একটু ঠান্ডা করুন, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। অয়ন দুই ভুরু তুলে বলল,